প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সচিবালয়ে সরকারের দ্বিতীয় একনেক সভা অনুমোদনের অপেক্ষায় 17টি প্রকল্প উপস্থাপন। কাল যশোর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উলাসী খাল পুনঃখনন সহ নানা কর্মসূচি শহর জুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা। সংসদের নারী আসনের নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে আপিলের শেষ সময় আজ, মঙ্গলবারের মধ্যে নিষ্পত্তি। এবং ফুয়েল পাসে তেল দেয়ায় শৃঙ্খলা ফিরছে রাজধানীর পাম্পগুলোতে, সরবরাহ নিশ্চিত ও অনিয়ম ঠেকানোর তাগিদ। স্বাগত জানাচ্ছি বিরতিহীন সংবাদ দুপুরে। আপনাদের সাথে আছে আমি মাহমুদা মমিতা। শিরোনামগুলো আপনাদেরকে জানাচ্ছিলাম, চলে যাচ্ছে পুরো খবরে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের সভায় মোট 17টি প্রকল্প উপস্থাপন করা হয়েছে। সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। একনেকের 2025-26 অর্থ বছরের 10ম সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম সহ কমিটির সদস্য এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এই তথ্য নিশ্চিত করেছেন। আগামীকাল প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার যশোর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শহীদ জিয়ার স্মৃতি বিজড়িত উলাসী খাল পুনঃখনন, মেডিকেল কলেজ উদ্বোধন সহ যশোর ঈদগাহ ময়দানে দলের এক জনসভায় অংশ নেবেন বিএনপি চেয়ারপারসন। এদিকে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে শহর জুড়ে নানা প্রস্তুতির পাশাপাশি নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন ঘিরে নতুন রূপে সাজছে যশোর শহর। বিশেষ করে ঈদগাহ ময়দানের জনসভাস্থল, সারসার জিয়া খাল সহ প্রধানমন্ত্রীর বিভিন্ন পরিদর্শন স্থলে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা। তারেক রহমানের এই সফর ঘিরে এলাকায় সম্ভাবনার নতুন দ্বার উন্মোচন হবে বলছেন বিএনপির নেতাকর্মীরা। জেলা বিএনপি ইতিমধ্যে তাদের প্রস্তুতি সভা করেছে। পর্যায়ক্রমে যশোর জেলা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, বিভিন্ন থানা, পৌর, ইউনিয়নে আমাদের প্রস্তুতি চলছে। জনাব তারেক রহমান যশোরবাসীর যে চাওয়া, সেই চাওয়ার সঙ্গে উনি একাত্মতা ঘোষণা করে যে দাবি দাবা আছে সেগুলো উনি ইনশাল্লাহ পূরণ করবেন। সফরে সারসার জিয়া খাল খনন এবং যশোর মেডিকেল কলেজের 500 শয্যার হাসপাতাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। আর বিকেলে ঈদগাহ ময়দানের জনসভায় যোগ দেবেন তারেক রহমান। উনি আমাদের যশোরে যে 500 শয্যা বিশিষ্ট যে হাসপাতাল, সেটা দীর্ঘদিনে মানুষের দাবি। আমাদের চিকিৎসা ক্ষেত্রে যে দুর্বলতা ছিল সেটাকে আমরা মনে করছি কাটিয়ে উঠতে পারবো, এবং সেটা উদ্বোধন উনি করবেন। দেশে ফেরার পর গত 2 ফেব্রুয়ারি নির্বাচনী প্রচারণায় যশোরে আসেন তারেক রহমান। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের প্রস্তুতি নিয়ে জানাতে যশোর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াউল হক। জিয়াউল হক, জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবারের মতো যশোরও যাচ্ছেন, প্রস্তুতিটি কেমন হয়েছে, সম্পন্ন হয়েছে কিনা, এবং পাশাপাশি যশোরবাসীর প্রত্যাশা এবং তারেক রহমান যাচ্ছেন সেই প্রসঙ্গে তাদের প্রতিক্রিয়াটা আসলে কি? পরিস্থিতি এখানে এই মুহূর্তে র্যাব এবং সেনাবাহিনীর যে ডগস্কোয়াড, সেই ডগস্কোয়াডটি কিন্তু এখানে তারা নিয়েছেন, এবং যে পুরো যে জনসভা স্থল, এই জনসভা স্থলটাকে কিন্তু তারা পরিদর্শন করছেন যে এখানে আসলে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটার মতো বা কোনো ধরনের সমস্যা আছে কিনা, প্রতিকূলতা থাকতে পারে সেগুলো কিন্তু তারা দেখছেন। তারা ইতিমধ্যেই কিন্তু এই যে জনসভা স্থল, এই জনসভা স্থলটি কিন্তু সেনাবাহিনীর তত্ত্বাবধানে পিজিআর বা এসএসএফ যারা আছেন তারা কিন্তু ইতিমধ্যেই কিন্তু এটি নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছেন, এবং সেখানে অন্যান্য যে সমস্ত তদারকির কাজগুলো আছে সেগুলো কিন্তু তারা করছেন। আমরা দেখেছি যে শহর জুড়েও কিন্তু একই পরিস্থিতি। শহরে প্রশাসনের টহল, বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর
যারা সদস্য আছেন তারাও কিন্তু আসলে টহল দিচ্ছেন এবং যে যে জায়গাগুলো আসলে চিহ্নিত করা হয়েছে সেই চিহ্নিত জায়গাগুলোতে কিন্তু মোবাইল টিম থাকছে এবং অন্যান্য যারা একাধিক টিম কিন্তু সেখানে আমরা দেখেছি যে অবস্থান করে তারা কিন্তু চেকপোস্টের মতো করে সেখানে তারা তাদের কার্যক্রম পরিচালিত করছে। আর স্টেজের যে বিষয়টি, স্টেজ প্রায় শেষের পথে আমরা এখনো পর্যন্ত দেখছি যে স্টেজ প্রায় পরিপূর্ণ করা হয়েছে, অল্প কিছু কাজ বাকি আছে যেটি হয়তো বা আগামী 2-1 ঘন্টার ভেতরে হয়ে যেতে পারে। তো তারেক জিয়া যশোরে আসবেন এবং তার কিন্তু একাধিক কর্মসূচি আছে এখানে। আপনারা জানেন যে জিয়া খাল, যেটি জিয়াউর রহমান তিনি ক্ষমতায় থাকা অবস্থায় জিয়া খালকে খনন করেছিলেন এবং সেই খালটির মাধ্যমে কিন্তু তিনি তার কর্মসূচি শুরুটি করবেন এটি সাসার বেনাপোলে। এরপরে তিনি আবার যশোরে আসবেন। যশোরে এসে যশোর মেডিকেল কলেজ আছে, যশোর মেডিকেল কলেজের যেখানে 500 শয্যার যে হসপিটাল, সেই হসপিটালে তিনি উদ্বোধন করবেন। এর আগে কিন্তু বেগম খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী ছিলেন তিনি কিন্তু এই মেডিকেল কলেজ উদ্বোধন করে গেছিলেন। পরবর্তীতে মেডিকেল কলেজের একাডেমি উদ্বোধন করা হয়েছিল, কিন্তু সেখানে যে হসপিটাল করার কথা সেই হসপিটাল কিন্তু করা হয়েছিল যেটি উদ্বোধন। জিয়াউল, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে বিষয়ে তথ্য দেওয়ার জন্য। সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনে মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীদের আপিল আবেদনের শেষ সময় আজ। সংক্ষুব্ধ প্রার্থীরা বিকেল 4টা পর্যন্ত নির্বাচন কমিশনের কাছে এই আপিল আবেদন জমা দিতে পারবেন। তফসিল অনুযায়ী মঙ্গলবারের মধ্যে আপিল নিষ্পত্তি করবে কমিশন। এরপর 29 এপ্রিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। আর প্রতীকবার 30 এপ্রিল 12 মে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে নির্ধারিত 50টি আসনের বিপরীতে সমান সংখ্যক বৈধ প্রার্থী থাকলে শেষ পর্যন্ত ভোট গ্রহণের প্রয়োজন নাও হতে পারে। সেক্ষেত্রে 29 এপ্রিল প্রার্থিতা প্রত্যাহারের সময় শেষ হওয়ার পর বৈধ প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হতে পারে। এর আগে 22 এবং 23 এপ্রিল মনোনয়ন যাচাই শেষে 53 জন প্রার্থীর মধ্যে 49 জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে বিএনপি জোটের 36 জন, জামায়াত জোটের 12 জন এবং স্বতন্ত্র জোটের 1 জনের মনোনয়ন বৈধ হয়েছে। সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারবেন প্রার্থীরা। আর আপিল নিষ্পত্তি 27 ও 28। এ বিষয়ে আরো জানাতে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবন থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সুলতানা জাহান মিতু। মিতু, আমরা যেটা জানি যে আজকে যারা প্রার্থী রয়েছেন তাদের আপিল আবেদনের শেষ সময়, সংক্ষুব্ধ প্রার্থী যারা আছেন তারা 4টা পর্যন্ত নির্বাচন কমিশনের কাছে আপিল আবেদন করতে পারবেন। এখন পর্যন্ত কি পরিস্থিতি, কি তথ্য রয়েছে আপনার এই প্রসঙ্গে? দেখুন, সংরক্ষিত নারী আসনের যে 50টি পদ রয়েছে তার বিপরীতে বিভিন্ন রাজনৈতিক দল 50টি মনোনয়নই দাখিল করেছে এবং তার মধ্যে থেকে 49টি মনোনয়ন যাচাই বাছাইয়ে প্রাথমিকভাবে টিকেছে। একটি মনোনয়নকে বাতিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। সেই আবেদনটি আজকে সেই প্রার্থীর আজকে আপিল আবেদন করবার কথা। তিনি 11 দলীয় জোটের প্রার্থী এনসিপির মনিরা শারমিন। বেলা 2টা নাগাদ তার কথা ছিল তার আপিল আবেদনটি করার নির্বাচন কমিশন সচিব বরাবর, তবে এখনও তিনি এসে পৌঁছেননি। এছাড়া আপিল আবেদনে কিন্তু শুধু বাদ পড়া প্রার্থীরা নন, যারা বৈধতা পেয়েছেন, প্রার্থী হিসেবে যারা বৈধ বলে বিবেচিত হয়েছেন তাদের বৈধতার বিরুদ্ধেও চাইলেও কিন্তু কেউ আবেদন করতে পারবেন। তবে তেমন কোনো আবেদন আমরা এখন পর্যন্ত দেখিনি। যেহেতু বেলা বিকেল 4টা পর্যন্ত সময় আছে, এর মধ্যে যদি তেমন কোনো আবেদন পড়ে তাহলে সে সকল আপিলের বিষয়েও কিন্তু শুনানি অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন আগামীকাল অর্থাৎ সোম এবং মঙ্গলবার আপিল শুনানির জন্য দিন ধার্য রেখেছেন। আজ যে আপিল আবেদনগুলো পড়বে সেই আপিল আবেদনের উপরে নির্বাচন কমিশন কাল এবং পরশুর শুনানির সময় নির্ধারণ করবে। একটি বিষয় এই যে আপিল আবেদনের আজ শেষ সময় এবং কাল পরশু শুনানি, এরপরে আরও একটি দিন দেওয়া হবে 29 এপ্রিল, সেদিন প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। চাইলে কোনো প্রার্থী তার প্রার্থিতা প্রত্যাহার করে নিতে পারবেন, কিন্তু এরপরে কিন্তু সময় থাকবে না। তারপর নির্বাচন কমিশন চূড়ান্ত প্রার্থী ঘোষণা করবেন এবং যদি নির্বাচনের প্রয়োজন না হয়, যেটি আমরা জানি সমান সংখ্যক প্রার্থী যেহেতু থাকছে, সেক্ষেত্রে হয়তো নির্বাচন কমিশন সেদিনই চূড়ান্ত প্রার্থী তালিকার পাশাপাশি গেজেটও প্রকাশ করে দিতে পারে আগামী 30 এপ্রিল। এছাড়া 30 এপ্রিল কিন্তু প্রতীক বরাদ্দের জন্য নির্ধারিত ছিল। যেহেতু সংরক্ষিত নারী আসনে সাধারণত নির্বাচন হয় না, আমরা রাজনৈতিক সংস্কৃতিতে যেটি দেখে থাকি, সে কারণেই আসলে আমরা যেটি ধারণা করছি প্রতীক বরাদ্দেরও প্রয়োজন পড়বে না। তবে আমরা জানলাম আপনার কাছ থেকে, জানি যে আমরা যতটুকু জানতে পেরেছি যে ইউর একটি প্রতিনিধি দল আজকে আসবেন নির্বাচন কমিশনে। একটু জানতে চাই যে কি বিষয় নিয়ে তারা কথা বলবেন বা কেন তারা আসছেন।
দেখুন, আমরা যতটুকু জেনেছি যে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক মিশনের যে প্রধান ইভান ইজাবস, তিনি সহ আরও একজনকে নিয়ে প্রধান নির্বাচন কমিশনের সাথে দেখা করতে আসবেন। আজ আরও একটি পক্ষের সাথেও তারা বৈঠক করেছে বলে আমরা জেনেছি। তবে যতদূর জানতে পেরেছি যে বৈঠকের উদ্দেশ্যটি বিগত নির্বাচন পর্যবেক্ষণ, অর্থাৎ সম্প্রতি যে নির্বাচনটি হয়ে গেল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেটির প্রতিবেদন নিয়ে ইউরোপীয় ইউনিয়ন বিভিন্ন তথ্য তো দিয়েছেও জাতীয় এবং আন্তর্জাতিক গণমাধ্যমে, তবে চূড়ান্ত প্রতিবেদন বা এ সম্পর্কিত কোনো বিষয় বা নির্বাচন পরবর্তী বা নির্বাচন পূর্ব এবং নির্বাচনকালীন সময় তাদের যে পর্যবেক্ষণ, এটি আসলে অনেকটা লম্বা সময় নিয়ে থাকে আন্তর্জাতিক পর্যবেক্ষক মিশনগুলো, সে সম্পর্কিত কোনো বিষয় হতে পারে। এছাড়া আপনি জানেন যে নির্বাচনী বিভিন্ন মামলা কিন্তু কোর্টে চলমান আছে, সেই মামলাগুলো নিয়েও আলাপ আলোচনা হতে পারে, এ সকল বিষয় নিয়ে আলাপ আলোচনা হতে পারে। তবে বৈঠকের পরে যখন ইউরোপীয় মিশনের পক্ষ থেকে ব্রিফিং করা হবে তখন নিশ্চয়ই আরও বিস্তারিত তথ্য আমরা পরিষ্কারভাবে জানতে পারবো। সব মিলিয়ে এই যে দুটি বিষয় নিয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে বেশ ব্যস্ততা চলছে। এছাড়া এই যে আজকের যে সংরক্ষিত মহিলা আসনের যে আপিল আবেদন, সেই আপিল আবেদনের জন্য আমরা অপেক্ষা করছি। যদি শেষ পর্যন্ত শুনানিতেও এই আপিল আবেদনটি গ্রহণযোগ্য না হয় নির্বাচন কমিশনের কাছে, সেক্ষেত্রে কিন্তু এই আসনটি নির্বাচন কমিশন শূন্য ঘোষণা করে সেখানে কিন্তু আবারও পুনরায় নির্বাচনের ব্যবস্থা করবে। এখন পর্যন্ত এই ছিল সবশেষ। সুলতানা, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে বিস্তারিত তথ্য দেওয়ার জন্য। এদিকে শনিবার হাম ও হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন জেলায় মোট 11 জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। চট্টগ্রাম বিভাগে 5 জন, ঢাকা বিভাগে 3 জন, রাজশাহী বিভাগে 1 জন এবং সিলেট বিভাগে 2 জন মারা গেছেন। এ সময় হাম রোগী শনাক্ত হয়েছে 229 জন এবং উপসর্গ থাকা রোগীর সংখ্যা 1058 জন। 15 মার্চ থেকে 25 এপ্রিল পর্যন্ত হামে আক্রান্ত হয়ে এবং উপসর্গ নিয়ে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 251 জনে। এই সময়ে সারা দেশে হাম রোগীর সংখ্যা 4460 জন আর উপসর্গ পাওয়া গেছে 30,607 জনের দেহে। এ পর্যন্ত হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছেন 20,475 জন আর হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন 17,081 জন। সাংবাদিক দম্পতি সাগররণী হত্যাকাণ্ডের কোনো ক্লু না পাওয়ায় তদন্তের জন্য টাস্কফোর্সকে আরও 6 মাসের সময় দিয়েছে হাইকোর্ট। অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন, তথ্য উদ্ঘাটনে এরই মধ্যে বেশ কয়েকজন সাংবাদিককে জিজ্ঞাসাবাদ করেছে টাস্কফোর্স। হত্যাকাণ্ডের প্রাথমিক তথ্য উপাত্ত না থাকা এবং আওয়ামী লীগের সময় তদন্তে জড়িতদের নাগালে না পাওয়ায় তদন্তে অগ্রগতি নেই। এজন্য টাস্কফোর্স তদন্তের জন্য আরও 6 মাস সময় চাইলে আদালত তা মঞ্জুর করে। সাগররণী হত্যাকাণ্ড তদন্তে টাস্কফোর্স গঠন করে 6 মাস সময় বেঁধে দিয়েছিল হাইকোর্ট। শেখ হাসিনা সরকারের পতনের পর সাংবাদিক রুনির ভাই র্যাব থেকে তদন্ত কাজ সরিয়ে নিতে হাইকোর্টে রিট করেন। রিটের শুনানি করে পুলিশের তদন্ত সংস্থা পিবিআইয়ের প্রধান সহ 5 সদস্যের একটি টাস্কফোর্স গঠন করে দেয় হাইকোর্ট। ওই সময় যারা প্রাথমিকভাবে তদন্তের দায়িত্বে ছিলেন, যারা তথ্য প্রমাণ নিয়েছেন কিংবা অনেক সাক্ষীকে জিজ্ঞাসাবাদ করেছেন কিংবা সাক্ষীর বাইরেও আসামিদের গ্রেপ্তার করেছেন, তাদের কাছ থেকে যে সমস্ত তথ্য পেয়েছেন তার কোনো নিয়মতান্ত্রিক হস্তান্তর বর্তমান টাস্কফোর্সের উপরে হচ্ছে না এবং তারা সে সমস্ত তথ্যের ক্ষেত্রে তারা কোনো অ্যাক্সেস পাচ্ছেন না। এটা হচ্ছে মূল বাধা। এই বাধাটি আমরা আদালতের কাছে বলেছি, আদালত সেটা শুনেছেন এবং আমাদেরকে বলেছেন যে আপনারা আগামী 6 মাস পর্যন্ত এই অগ্রগতি প্রতিবেদন দেওয়ার জন্য আমাদেরকে সময় দিয়েছেন। সাংবাদিক যুগলকে একই ঘরে হাত পা বেঁধে মারা হয়েছে সন্তানের সামনে, কিন্তু আজ প্রায় 14 বছর হয়ে গেল তার কোনো রহস্য আমাদের দেশের আইন শৃঙ্খলা বাহিনী উদ্ঘাটন করতে পারছে না। আমার বিবেচনায় এর চাইতে বড় ফেইলিয়ার। ফুয়েল পাস চালুর পর শৃঙ্খলা ফিরেছে রাজধানীর ফিলিং স্টেশনে, তবে ভোগান্তি কমেনি গ্রাহকদের। জ্বালানি সংগ্রহের লাইনে অপেক্ষা করতে হলেও সেই সারি আগের থেকে অনেকটাই কমেছে। সরবরাহ বাড়লে সংকট দ্রুতই কমবে বলছেন পাম্প সংশ্লিষ্টরা। ভোগান্তি কিছুটা কমলেও স্বস্তি ফেরেনি পাম্পে তেল নিতে আসা গ্রাহকদের। এখনও রাজধানীর পাম্পগুলোতে মোটরসাইকেল আর ব্যক্তিগত গাড়ির সারি, তবে কমেছে আগের থেকে অপেক্ষার সময়। রোববার সকাল থেকে রাজধানীর বেশ কয়েকটি পাম্পে ছিল যানবাহনের চাপ, তবে সেটি আগের সপ্তাহের থেকে কম। বেলা বাড়ার সাথে সাথে পরিবাগ ও আসাদগেট এলাকার পাম্পগুলোতে বাড়তে থাকে গাড়ির সারি। বিশাল সমস্যা ছিল, যেটা দেখা যায় যে দীর্ঘ 4-5 ঘন্টা সিরিয়ালে থেকেও
অনেক ভোগান্তি, সারাদিন চলে গেছে এমন সময়। আর এখন মোটামুটি এই 1-1.5 ঘন্টা হলেই সমস্যার সমাধান হয়। তেলের দাম বাড়ছে, তো ভাবছিলাম কি স্বাভাবিক হয়ে যাবে, এখন দেখতেছি না, ভোগান্তিতেই আছি, সিরিয়াল ধরে তেল নিতে হচ্ছে। আগে তো অনেক দূর পর্যন্ত লাইন যেত, এখন আপনার কাছাকাছি চলে আসতো। মোটরসাইকেল চালকরা বলছেন ফুয়েল পাসের ফলে কমেছে ভোগান্তি, কিন্তু এখনও জ্বালানি নিতে অপেক্ষা করতে হচ্ছে কয়েক ঘন্টা। ফুয়েল পাস সিস্টেম হওয়ার কারণে অনেক দ্রুত আর কি তেল পাওয়া যাচ্ছে, এটাই হচ্ছে সুবিধা। ফুয়েল পাস আসলে এখনো পর্যন্ত যে তার যে অ্যাক্টিভিটি বা যেরকম ফাংশন করার কথা ছিল, আসলে এরকম কোনো ফাংশন দেখতেছি না। মানে ফুয়েল পাস থাকলেও তেল দিচ্ছে, না থাকলেও কোথাও কোথাও তেল দিচ্ছে। এদিকে রাইড শেয়ারকারী মোটরসাইকেল চালকরা বলছেন ফুয়েল পাসের মাসিক 25 লিটার তেল তাদের জন্য যথেষ্ট নয়। সমস্যা মানে এটা ভয়াবহ সমস্যা। আমাদের মিনিমাম কম করে হলে 3-4 লিটার করে তেল দেওয়া উচিত। 70 লিটার তেল লাগবে মিনিমাম। আমার দেশে 25 লিটার কেমনে হয়? আমাদের হয় না তো এটা। আমাদের খুব চলা খুব কষ্ট হয়ে যায়। পাম্প সংশ্লিষ্টরা বলছেন ডিপো থেকে চাহিদা মতো জ্বালানি সরবরাহ করা হলে দ্রুতই কমবে সংকট। মামুনুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কয়লা বা অন্য কোনো জীবাশ্ম জ্বালানি নয়, 2025 সালে বিশ্বজুড়ে মোট উৎপাদিত বিদ্যুতের 1/3 বেশি এসেছে নবায়নযোগ্য উৎস থেকে। জলবায়ু এবং এনার্জি বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান এমবারের বৈশ্বিক বিদ্যুৎ পর্যালোচনা প্রতিবেদনে এই তথ্য উঠে আসে। প্রতিবেদনে জানানো হয়েছে 2025 সালে বিশ্বে মোট উৎপাদিত নবায়নযোগ্য বিদ্যুতের 96.8% এসেছে সৌর ও বায়ু শক্তি থেকে। নবায়নযোগ্য জ্বালানি সংস্থা ইরে না জানায় আগের বছরের তুলনায় 2025 সালে নবায়নযোগ্য উৎস থেকে বিদ্যুৎ উৎপাদন বেড়েছে 15.5%। সৌর বিদ্যুতের 50% উৎপাদন করেছে চীন, যেখানে যুক্তরাষ্ট্রের অবদান মাত্র 14%। প্রতিবেদনে আরও বলা হয় গত দশকের তুলনায় সোলার মডিউলের দাম কমেছে 80%-এর বেশি। এদিকে সাশ্রয়ী বিকল্প হিসেবে নতুন বিদ্যুৎ চাহিদার প্রায় 75% পূরণ করেছে সৌরশক্তি। আন্তর্জাতিক জ্বালানি সংস্থা IEA জানায় নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ায় বিশ্বে কার্বন নিঃসরণের গতিও কমে এসেছে। আগস্টের মাঝামাঝি সময়ের মধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে 300 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে বলে জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহমুদ আনাম। রোববার দুপুরে সচিবালয়ে এই কথা জানান তিনি। মন্ত্রী বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে ফুয়েল লোডিং হচ্ছে আগামী মঙ্গলবার। ফুয়েলিং চালু হলে আগামী আগস্ট মাসে জাতীয় গ্রিডে 300 মেগাওয়াট বিদ্যুৎ যোগ হবে। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হওয়ার বিষয়টি প্রধানমন্ত্রী তারেক রহমান রূপপুরে উদ্বোধন করবেন। 2027 সালের জানুয়ারিতে প্রথম ইউনিট থেকে 1100 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে। আগামী বছর জুনে দ্বিতীয় ইউনিটে ফুয়েল লোডিং শুরু হবে। একই বছর সেপ্টেম্বর নাগাদ রূপপুর থেকে জাতীয় গ্রিডে 2200 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে বলে আশা বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর। Let's say middle of August or 3rd week of August আমরা আলা চাইতো 300 মেগাওয়াটস বিদ্যুৎ আমরা ন্যাশনাল গ্রিড দিতে পারবো বলে আমি আশা করছি। আপনারা দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর। এরপর অন্যান্য খবরের সঙ্গে আলোচনা থাকছে। গরম কমবে কাল থেকে জানালো আবহাওয়া অফিস। ঢাকা সহ সারা দেশে বৃষ্টি ও বজ্রপাতের পূর্বাভাস। এবং অর্থ সংকটে ব্যাহত ঢাকা দক্ষিণ সিটির বর্জ্য ব্যবস্থাপনা, যন্ত্রাংশের অভাবে অচল 200 ময়লার গাড়ি। এপ্রিলের তাপপ্রবাহ শেষে আজ থেকে মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত টানা বৃষ্টির মুখে পড়তে যাচ্ছে দেশ। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে সিলেট, রংপুর, ময়মনসিংহে। টানা বৃষ্টি ও উজানের ঢলে উত্তর পূর্বের জেলা সুনামগঞ্জ, সিলেট, নেত্রকোনা, হবিগঞ্জ, মৌলভীবাজারে আকস্মিক বন্যার শঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস এবং বন্যা পূর্বাভাস কেন্দ্র। শেষ হতে চলেছে এপ্রিলের তাপপ্রবাহ। এই মাসের 20 তারিখে শুরু হওয়া মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বিদায় নিয়েছে শনিবার। এই বছর এখন পর্যন্ত তাপমাত্রার পারদ উঠেছে রাজশাহীতে সর্বোচ্চ 40 ডিগ্রি সেলসিয়াস। 27 এপ্রিল থেকে শুরু হতে পারে বৃষ্টি। আবহাওয়া অধিদপ্তরের মহাকাশ পর্যবেক্ষণ বলছে সিলেট, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রামে ভারী বৃষ্টি হতে পারে, সাথে কালবৈশাখী ও বজ্রপাতের শঙ্কা রয়েছে। বন্যা পূর্বাভাস কেন্দ্র বলছে বৃষ্টির প্রকোপ বাড়লে উজানের ঢল তীব্র হয়ে ভাটির দিকে প্রবাহিত হবে। তাই সিলেট বিভাগের সারিগুয়াইন, জাদুকাটা, মনুখোয়াই, কংস নদ বিপদসীমার উপরে প্রবাহিত হওয়ার শঙ্কা রয়েছে। এতে সুনামগঞ্জ, নেত্রকোনা, হবিগঞ্জ, মৌলভীবাজারে আকস্মিক বন্যা হতে পারে।
মে মাসের শুরুতে এল নিনো হতে পারে বলে জানিয়েছে বিশ্ব আবহাওয়া সংস্থা, যা বিশ্বব্যাপী তাপমাত্রা এবং বৃষ্টিপাতকে প্রভাবিত করতে পারে। সংস্থাটি বলছে এল নিনো হলো মধ্য এবং পূর্ব প্রশান্ত মহাসাগরে সমুদ্র পৃষ্ঠের তাপমাত্রা বেড়ে যাবে। সামনের দিনগুলোর আবহাওয়া পরিস্থিতি নিয়ে শুক্রবার একটি প্রতিবেদন প্রকাশ করেছে বিশ্ব আবহাওয়া সংস্থা। প্রতিবেদনে বলা হয়, এবছরের মে মাসের শুরুতেই বিশ্বে এল নিনো ফিরে আসবে। সংস্থার কর্মকর্তারা বলছেন, নিরক্ষীয় প্রশান্ত মহাসাগরে একটি স্পষ্ট পরিবর্তন লক্ষ্য করা গেছে, যেখানে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা দ্রুত বাড়ছে, যা এবছরের মে থেকে জুলাই মাসের মধ্যে এল নিনো পরিস্থিতি তৈরি হওয়ার উচ্চ সম্ভাবনা নির্দেশ করে। ডব্লিউএমওর তথ্য অনুসারে এল নিনো হল মধ্য ও পূর্ব প্রশান্ত মহাসাগরে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রার একটি পর্যায়ক্রমিক উষ্ণায়ন, যা সাধারণত 9 থেকে 12 মাস স্থায়ী হয়। সাধারণত এল নিনোর প্রভাবে বিশ্বের কিছু অংশে অতিরিক্ত বৃষ্টিপাত দেখা যায়, যেমন আফ্রিকার বৃহত্তর হর্ন অঞ্চল, দক্ষিণ আমেরিকার দক্ষিণাংশ, আর্জেন্টিনা। আবার এর বিপরীতে এমন অনেক বড় অঞ্চলও রয়েছে যেখানে খরা পরিস্থিতি দেখা যায়। এর উদাহরণ হতে পারে অস্ট্রেলিয়ার একটি বড় অংশ, ইন্দোনেশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া। বিশ্ব আবহাওয়া সংস্থা আরও জানিয়েছে, মার্চের পূর্বাভাসগুলো সাধারণত কম নির্ভরযোগ্য হয়। এপ্রিলের পরের পূর্বাভাসের উপর আস্থা রাখা যায় বেশি। এল নিনোর কারণে বৈশ্বিক তাপমাত্রাও হঠাৎ করে বেড়ে যায়। আমাদের যদি 2024 সালের কথা মনে থাকে, যা আমাদের রেকর্ডে থাকা উষ্ণতম বছর, ওই বছর এল নিনোর প্রভাব দেখা গেছে এবং সেই সময় তাপমাত্রা 1.55 ডিগ্রি পর্যন্ত উঠেছিল। ধারণা করছি এবছর এমনকি 2027 সালেও তাপমাত্রা বেশি থাকবে। কৃষি, পানি ব্যবস্থাপনা, জ্বালানি এবং স্বাস্থ্যের মতো জলবায়ু সংবেদনশীল খাতে আগাম প্রস্তুতির পরামর্শ দিয়েছে বিশ্ব আবহাওয়া সংস্থা। জোবায়ের হোসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। তীব্র গরমে বিপর্যস্ত ভারতের বিভিন্ন অঞ্চল। শনিবার সর্বোচ্চ 44 ডিগ্রি তাপমাত্রা রেকর্ড হয়েছে ভারতের উড়িষ্যার বালানগীরে। এছাড়া দেশের উত্তর, মধ্য এবং পূর্বাঞ্চলের বিভিন্ন স্থানের তাপমাত্রা ছিল 40 ডিগ্রি সেলসিয়াসের বেশি। এতে গরমে হাঁসফাঁস করছে বাসিন্দারা। আগামী 3 দিন তাপমাত্রা অপরিবর্তিত থাকবে বলে পূর্বাভাস দিয়েছে ভারতের আবহাওয়া বিভাগ। ভারতের উত্তরপ্রদেশের গোরাখাপুরের দৃশ্য এটি। তীব্র গরমে অতিষ্ঠ সেখানকার বাসিন্দারা বারবার পান করছেন পানি। তীব্র তাপ থেকে রেহাই পেতে ঘরে অবস্থান করছে অনেকে। ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। তীব্র গরমে টিকে থাকা কঠিন হয়ে পড়েছে। দাবদাহের প্রভাবে 10 মিনিটের কাজটা শেষ করতে 1 ঘন্টা সময় লাগছে। হাসপাতালগুলোতে তাপ সংক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। বিশেষ করে শিশুদের অসুস্থতার হার বেশি। তাপমাত্রা বাড়তে থাকার সঙ্গে সঙ্গে হাসপাতালের রোগীর সংখ্যা বাড়তে শুরু করেছে। আমাদের এখানে 266টি শয্যা রয়েছে, যার প্রায় সবগুলোতেই রোগী পূর্ণ হয়ে গেছে। শিশু রোগীর সংখ্যা সবচেয়ে বেশি। প্রায় 250 শিশু বহির্বিভাগে চিকিৎসা নিচ্ছে। ভারতের বড় অংশে তাপমাত্রা বাড়তে থাকায় এ সংক্রান্ত বেশ কিছু নির্দেশনা জারি করেছে দেশটির আবহাওয়া বিভাগ। বালানগীর জেলায় 44 ডিগ্রি তাপমাত্রা রেকর্ড হয়েছে। এছাড়া বেশ কিছু স্থানে এ সংখ্যা 40 ডিগ্রির ওপরে। তবে গত 24 ঘন্টায় আবহাওয়ার বড় কোনো পরিবর্তন দেখা যায়নি। আগামী 3 দিন তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। পরে ধীরে ধীরে 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস কমবে। প্রচণ্ড গরমে এসির ব্যবহার বেড়ে যাওয়ায় শুক্রবার ভারতে সর্বোচ্চ বিদ্যুৎ চাহিদার রেকর্ড 252.07 গিগাওয়াটে পৌঁছায়। জোবায়ের হোসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আবহাওয়া নিয়ে কথা বলতে আগারগাঁও আবহাওয়া অফিস থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন আবহাওয়াবিদ তরিফুল নিয়াজ কবির। জনাব তরিফুল নিয়াজ কবির, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা যেটি জানতে চাই যে আমরা দেখছি যে এই এপ্রিলের তাপপ্রবাহ শেষ, আজ থেকে মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত টানা বৃষ্টির মুখে পড়তে যাচ্ছে দেশ। অতি ভারী বৃষ্টি হতে পারে সিলেট, রংপুর, ময়মনসিংহে। সার্বিক যে পরিস্থিতি দেখছি আমরা আবহাওয়ার, আকস্মিক বন্যার সংখ্যা রয়েছে কিনা এবং গরম বাড়বে কিনা? জনাব তরিকুল, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন?
আমরা চেষ্টা করছিলাম আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবিরকে যুক্ত করবার জন্য, কিন্তু সংযোগটি আমাদের সাথে বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় আমরা তার সাথে কথা বলতে পারলাম না। পরের সংবাদে আমরা চলে যাচ্ছি। অর্থ সংকটে ঢাকা দক্ষিণ সিটিতে ব্যাহত হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনা। টায়ার ও যন্ত্রাংশের অভাবে অকেজো পড়ে আছে প্রায় 200 ময়লার গাড়ি, যেগুলো চলছে সেগুলোর অবস্থাও নাজুক। রাজস্ব আদায়ে ঘাটতির কারণে এই সংকট বলছেন কর্মকর্তারা। দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন ডিএসসিসি প্রশাসক। ঢাকা দক্ষিণ সিটির মাতোয়াইল ল্যান্ডফিল, এখানে সারি সারি দাঁড়িয়ে রয়েছে বর্জ্যের ট্রাক। এগুলোর প্রতিটির 2 থেকে 4টি চাকা নষ্ট, আবার দীর্ঘদিন ফেলে রাখার কারণে নষ্ট হয়ে গেছে অনেক গাড়ির ব্যাটারি। এসটিএস বা খাল থেকে বর্জ্য নিতে ঢাকা দক্ষিণ সিটিতে ব্যবহার হতো 570টি ট্রাক। তবে অর্থ সংকটের কারণে কেনা হচ্ছে না নতুন চাকা, তাই অকেজো হয়ে পড়ে আছে প্রায় 200 গাড়ি। যেসব ট্রাকে ময়লা সরানো হচ্ছে সেগুলোও বেহাল, ফলে ব্যাহত হচ্ছে বর্জ্য অপসারণ। এসটিএসগুলোতে জমছে ময়লার স্তূপ। এসপিআর চাকা যেটা, সেটা বাস্ট হয়ে রয়েছে, যা আমরা এখনো চাকা 3-4 মাস কোনো চাকা, ঈদের পরে কোনো চাকাই পাই না। ঈদেতে 2 ডে কেউ একটা এরকম চাকা পাইছি। এভাবে হলে তো চাকা সম্ভব না কাজ করা। প্রত্যেক বছর এখানে চাকা পাইতাম আমরা আগে, কিন্তু এখন দেয় না। এখন অফিসিয়ালি সমস্যা হয়তো কোনো, বা মানে কিছুদিন আগে চাকা আসছিল অবশ্য, তো আমরা পাই নাই। দক্ষিণ সিটির বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা বলছেন, রাজস্ব আদায় কম হয় এই সংকট তৈরি হয়েছে। তবে কোরবানির আগে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশা তার। যেভাবে ডিজায়ার্ড ওয়েতে আমার খরচ করার কথা, আমি চাকা আজকে নষ্ট হলো, আজকে আমি কিনে ফেললাম, ওইটা আমাদের জন্য একটু চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। সো আমরা যদি রেভিনিউটা যদি আরও গতিশীলভাবে আমরা যদি কালেক্ট করতে পারি এবং আমরা যদি টাকার সংস্থানটা করতে পারি, আমার মনে হয় এই চাকার ব্যাপারটা হয়তো অ্যাড্রেস করা যাবে। প্রশাসকের মন্তব্য, বিগত সময়ে অভিভাবক না থাকায় নানা সংকটে পড়েছে ডিএসসিসি। দ্রুত সমাধানের আশ্বাস দেন তিনি। অভিভাবকহীন সিটি কর্পোরেশন ছিল, এটা গভর্নমেন্ট মানে থাকলে একটা কর্পোরেশনের যে একটা অথরিটি থাকে, অথরিটিটা তো থাকবে। আমার বেসিক কি নিড আছে, মান্থলি কি নিড আছে, ইয়ারলি কি নিড আছে, আমাকে তো এটা একটা টোটাল ফরম্যাট আছে। সেই ফরম্যাট অনুযায়ী যদি আমি কাজ করতাম তাহলে তো এই অবস্থা হতো না। মাননীয় প্রধানমন্ত্রীকে বলেছি যে এই সমস্ত কিছু কিছু বিষয়ে ফান্ড অবশ্যই দরকার হবে। এদিকে ঢাকা দক্ষিণের 700 গাড়ির মধ্যে চালক নেই 396টির। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 2026 সালে বাংলাদেশের মাথাপিছু জিডিপি ভারতের চেয়ে বেশি হবে বলে পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। সংস্থাটির নিয়মিত প্রতিবেদন ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুকে প্রাক্কলন করা হয়, চলতি বছর বাংলাদেশের মাথাপিছু জিডিপি দাঁড়াতে পারে $2,911 মার্কিন। 2025 সালে বাংলাদেশের মাথাপিছু জিডিপি ভারতের মাথাপিছু জিডিপি থেকে সামান্য কম ছিল, যদি 2023 এবং 2024 সালে মাথাপিছু জিডিপিতে বাংলাদেশ ভারতের চেয়ে এগিয়ে ছিল। IMF আরও বলছে, 2027 সালে ভারতের মাথাপিছু জিডিপি $2,812 থেকে বেড়ে $3,074 পৌঁছতে পারে। চলতি বছর দেশের মোট জিডিপি $510 বিলিয়ন হলেও ভারতের ক্ষেত্রে তা হবে $4.1 ট্রিলিয়ন। মধ্যপ্রাচ্যে চলমান সংকটের কারণে চলতি বছর বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি 3.1% এবং 2027 সালে 3.2% হবে বলে প্রতিবেদনে জানিয়েছে IMF। বরিশাল সিটি কর্পোরেশন বিসিসির হাট বাজার ইজারায় স্বচ্ছতা আসায় এবার এসেছে বড় পরিবর্তন। বরিশাল মহানগরীতে ইজারাধারী হাট বাজারের সংখ্যা 26টি। স্বচ্ছ দরপত্র প্রক্রিয়ায় এক রাতেই রাজস্ব বেড়েছে প্রায় 2,30,00,000 টাকা। গত বছরের তুলনায় এবার আয় দাঁড়িয়েছে প্রায় 2,90,00,000 টাকা। উন্মুক্ত অংশগ্রহণ এবং প্রতিযোগিতা বাড়ার কারণেই এই সাফল্য বলছে বিসিসি। স্বজনপ্রীতি আর দলীয় প্রভাব না থাকায় এবার বরিশাল সিটি কর্পোরেশন এলাকার ইজারা বাবদ আয় গত বছরের চেয়ে 1 কোটি টাকা বেশি হয়েছে। এবার আয় হয়েছে 2,89,69,000 টাকা। সিটি কর্পোরেশন বলছে, আগে যারা দায়িত্বে ছিলেন তাদের কারণে রাজস্বে ফাঁকি দেয়া হয়েছে। জেলা মৎস্য বাজারের ইজারা বাবদ আয় 45 লাখ থেকে বেড়ে হয়েছে 73 লাখ। রূপাতলী বাজারে 16 লাখ থেকে 53 লাখ। আর নথুল্লাবাদ বাস টার্মিনালে 57 লাখ টাকা আয় হয়েছে। সবাই গতবার যেভাবে সবাই মানে সাবলীলভাবে জমা দিতে পারছে, ঠিক এইবারও একইভাবে তারা সবাই মানে যে যার মতো সুবিধা মতো জমা দিয়ে গেছে, যার জন্য রেটটা যে আপনি বললেন 10,000 থেকে 26-27 লাখ টাকা চলে আসছে।
এবার রেকর্ড 750টির বেশি টেন্ডার ফর্ম বিক্রি হয়েছে। আর শুধু এই ফর্ম বিক্রিতেই আয় হয়েছে 15 লাখ টাকা। মোট পে অর্ডারে জমা পড়েছে প্রায় 2,80,00,000 টাকা। স্বতঃস্ফূর্তভাবে সকল ঠিকাদাররা এ জায়গায় ফর্ম কিনতে আসছে। আমার চাকরি জীবনের সর্বোচ্চ আয় এবং অর্জন হইল এবছর। আমি প্রায় এই টেবিলে 750 ফর্ম বিক্রি করেছি। সংশ্লিষ্টদের অভিযোগ, আগে ইজারা খাতে এমন আয় হলেও পুরোটা সরকারি হিসাবে যেত না। এবার স্বচ্ছতা এলেও উচ্চ দর নিয়ে কিছু শঙ্কা আছে। অনেকের মতে এটি কালো টাকা সাদা করার সুযোগ হতে পারে, যার চাপ শেষ পর্যন্ত পড়তে পারে সাধারণ মানুষের উপর। কবে টেন্ডার হয়, কবে শিডিউল বিক্রি হয়, আর কারা টেন্ডার পায়, এটা ছিল বরিশালবাসীর কাছে অজানা। গত বছর সেটা আমরা ইনকাম করছি প্রায় 52 কোটি, 51 কোটি 82 লক্ষ টাকা। এই বছর পর্যন্ত আমার সেই ইনকাম প্রায় 44 কোটি টাকা ওভার হয়েছে এবং সামনে আমার আরও 3 মাস আছে। আশা করি গত বছরের টার্গেটটাকে আমরা ওভারকাম করতে পারবো। বর্তমান পরিস্থিতিকে রাজস্ব আয়ের ইতিবাচক দিক হিসেবে দেখছে বিসিসি। তাদের মতে সেবার মান বাড়িয়ে কর্মক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করায় এমন জন অংশগ্রহণ বাড়ছে। আদ্রিতা রাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। তথ্য প্রযুক্তি মানুষকে যে স্বাধীনতা দিয়েছে তা গণতান্ত্রিক প্রক্রিয়ায় ব্যবহার করতে হবে বলে মন্তব্য করেছেন সাবেক মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। আর সরকারকে সময় উপযোগী পরামর্শ দেওয়ার জন্য আইটি বিশেষজ্ঞদের প্রতি অনুরোধ জানিয়েছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। রাজধানীতে এক অনুষ্ঠানে এসব কথা জানান তারা। টেলিকম ডেটা অ্যান্ড সাইবার সিকিউরিটি বিল 2026 নিয়ে শনিবার সন্ধ্যায় রাজধানীর বনানী ক্লাবে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ আইসিটি স্টেক হোল্ডার্স অ্যালায়েন্স বিসা। এতে তথ্য প্রযুক্তির সম্ভাবনা ও এই খাতের বর্তমান চিত্র তুলে ধরেন সংশ্লিষ্টরা। এই যে রিউমার স্ক্যানারের প্রতিবেদন 800-র উপর গুজব শুধু প্রধানমন্ত্রীকে নিয়ে করা হয়। এটা একটা কারখানা ছিল, দুর্নীতির কারখানা। অতীতে আইসিটির নামে যে লুটপাট হয়েছে সেখান থেকে বেরিয়ে দেশের উন্নয়নে তথ্য প্রযুক্তি ব্যবহারের কথা জানান বক্তারা। দুইটা সেক্টরে যদি চেষ্টা করেন, যদি নিজেদের মধ্যে সমন্বয় করে কাজটা করতে, তাহলে আমরা বিশ্বাস করি যে বাংলাদেশ অনেক এগিয়ে যাবে। উন্নয়ন মানে যদি হয় যে আমার যা ইচ্ছে তাই লিখছি, তাহলে তো বলতেই হবে যে আমরা মনুষ্যত্ব হারিয়েছি, মানবিকতা হারিয়েছি। আর আইটির ব্যবহার গণতান্ত্রিক প্রক্রিয়া করার আহ্বান জানান সাবেক মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। আর বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে তথ্য প্রযুক্তি বিষয়ে সরকার সিদ্ধান্ত নেবে বলে জানান তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। আইটি কিন্তু পৃথিবীর মানুষকে এক ধরনের স্বাধীনতা দিয়েছে, কিন্তু সেই স্বাধীনতাটি আমাদের ব্যবহার করতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়ায়। আপনাদের সম্মিলিত জ্ঞানই কিন্তু এই সভ্যতার নতুন পর্বে আমরা যারা দেশ জাতি রাষ্ট্রের দায়িত্ব নিয়েছি জনগণের ভোট নিয়ে, আমরা তখন কিন্তু সমসাময়িকভাবে নীতিটা নির্ধারণ করতে পারবো, সময় উপযোগীভাবে নীতিটা নির্ধারণ করতে পারবো। এ সময় তথ্য প্রযুক্তি ব্যবহারে নতুন প্রজন্মকে আরও সতর্ক হওয়ার আহ্বানও জানান তারা। এই সেক্টরের মানুষ আমাকে অনেকে চেনে। শিকদার মেহেদি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নাগরিকদের নিরাপত্তা দিতে শরীয়তপুর শহরের 14 কিলোমিটার এলাকায় স্থাপন হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তার সিসিটিভি ক্যামেরা। এর মাধ্যমে বিভিন্ন অপরাধমূলক কাজ প্রতিরোধ, অফিস বা প্রতিষ্ঠানের নিরাপত্তা, চুরি, ডাকাতি এবং ছিনতাই প্রতিরোধ সম্ভব হবে বলে আশা প্রশাসনের। আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। শরীয়তপুর শহরের গুরুত্বপূর্ণ মোড় ও সড়কের 14 কিলোমিটার এলাকার প্রতিটি ঘটনা এখন সিসিটিভির নজরদারিতে। জেলা প্রশাসনের নিয়ন্ত্রণ কক্ষ থেকে এআই প্রযুক্তির মাধ্যমে সার্বক্ষণিক পর্যবেক্ষণ ও নজরদারিতে থাকছে পুরো শহর। শহরের বাস টার্মিনাল, আদালত, প্রশাসনিক কার্যালয় সহ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বসানো হয়েছে এআই প্রযুক্তি নির্ভর 120টি ক্যামেরা। দুর্ঘটনা, অগ্নিকাণ্ড, যানজট কিংবা অপরাধমূলক কর্মকাণ্ড চিহ্নিত হলে স্বয়ংক্রিয়ভাবে অ্যালার্ট পাঠাবে এসব ক্যামেরা। এর ফলে অপরাধ প্রবণতা কমবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটবে আশা স্থানীয়দের। এই পদ্ধতির মাধ্যমে এখানে যদি কোনো মারামারি, হানাহানি অথবা কোনো ছিনতাই, চুরি, ডাকাতি হয় বা মাদক ব্যবসায়ী হয়, তাদেরকে চিহ্নিত করা খুব সহজ হবে। এই ক্যামেরা আমাদের নিরাপত্তা এবং অন্যান্য বিষয়গুলোকে সার্বিকভাবে তদারক করতে আইনশৃঙ্খলা বাহিনী এবং প্রশাসনকে সহায়তা করবে বলে আমি বিশ্বাস করি। বিশ্বের বিভিন্ন উন্নত দেশে যেসব প্রযুক্তি ব্যবহার করা হয়, একই পদ্ধতিতে শহর জুড়ে নজরদারি ব্যবস্থা স্থাপন হয়েছে জানালেন পরিচালনাকারীরা। এর মাধ্যমে দিনে রাতে কোথায় কি ঘটছে, কারা ঘটাচ্ছে তা পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ করা সহজ হবে। মূলত কাজ হচ্ছে মানুষ এবং গাড়িকে ডিটেক্ট করা।
এই ফিচারটার নাম হচ্ছে অ্যাকুসেন্স। ঘটে যাওয়া ঘটনার মাঝখান থেকে সেটা কে করছে, তার বয়স অথবা কোন গাড়ির মাধ্যমে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, সেটা যদি গাড়ি হয় আলাদা করে আমরা সার্চ দিতে পারি। ডিজিটাল নজরদারির ব্যবস্থা আইনশৃঙ্খলা বাহিনীর কাজকে আরও সহজ করে তুলেছে। এছাড়া জেলা শহরের পাশাপাশি পর্যায়ক্রমে অন্যান্য পৌরসভা ও ইউনিয়নেও এই ডিজিটাল নজরদারি ব্যবস্থা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে, জানালেন জেলা প্রশাসক। পয়েন্ট আমরা আইডেন্টিফাই করেছি যে কোন খুঁটিতে লাগালে এবং কোন পর্যায়ে লাগালে যদি কোনো ক্যামেরা একটা অকেজো হয় তো আরেকটা খুঁটি থেকে কিন্তু সেটা ফুটেজটা পাওয়া যাবে যে কে করেছে এটা। শুধুমাত্র যে আমাদের স্থলপথটা কাভার দিয়েছে তা না, আমরা নৌপথের বিভিন্ন পয়েন্টগুলোতেও আমরা দিয়েছি এই ক্যামেরাটা। ডিজিটাল প্রযুক্তির এই স্মার্ট নজরদারিতে নাগরিক সুরক্ষায় নতুন দিগন্তের সূচনা, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পুড়ে যাওয়া বাড়ি আর স্টুডিওর ধ্বংসস্তূপে থমকে আছে মানিকগঞ্জের চারুশিল্পী মানবেন্দ্র ঘোষের জীবন। 1 বছর আগে শেখ হাসিনার ব্যঙ্গাত্মক মুখাবয়ব তৈরির অভিযোগে পুড়িয়ে দেওয়া হয়েছিল তার পৈতৃক বাড়ি। সে সময় অন্তর্বর্তী সরকারের কাছ থেকে আশ্বাসের পরও মেলেনি কোনো সহায়তা। বিএনপির পক্ষ থেকেও প্রতিশ্রুতি পেলেও এখনও ফুরায়নি অপেক্ষা। ঘটনার পর তড়িঘড়ি মামলা হলেও এখনও চার্জশিট দিতে পারেনি পুলিশ। 2025 সালে পয়লা বৈশাখে চারুকলার শোভাযাত্রা উপলক্ষে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ব্যঙ্গাত্মক মুখাবয়ব তৈরির অভিযোগে আগুন দেওয়া হয় গড়পাড়ায় মানবেন্দ্র ঘোষের পৈতৃক বাড়িতে। পুড়ে যায় অর্ধশত ভাস্কর্যসহ তার স্টুডিও। এরপর 1 বছরেরও বেশি সময় ধরে অনেকটা পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে বাড়িটি। সহায়তার অভাবে হয়নি কোনো সংস্কার। সাবেক অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি মন্ত্রণালয় স্টুডিও পুনর্নির্মাণের প্রতিশ্রুতি দিলেও শেষ পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি। বিএনপির পক্ষ থেকেও পেয়েছিলেন সহায়তার আশ্বাস। আমি এজন্য ক্লান্ত যে আমি গত 1.5 বছর যাবৎ কাজ থেকে একেবারেই দূরে, যেহেতু আমি জব করি না, আমার শিল্পকর্ম নিয়েই আমার বাঁচা। তখন একটা আশার জায়গা ছিল যে আমার স্টুডিওটা রিকনস্ট্রাক্ট হলে পরে তখন হয়তো আমার যদি কাজের একটা গতি ফেরে, কারণ মানসিকভাবেও কিন্তু একটা স্থিতি কারণ হইতে পারত। এদিকে আগুনের ঘটনায় অজ্ঞাত আসামিদের নামে করা মামলায় এ পর্যন্ত গ্রেপ্তার 11 জন। পুলিশ বলছে তদন্ত কার্যক্রম শেষ পর্যায়ে, শিগগিরই দেওয়া হবে চার্জশিট। এই সকল গুরুত্বপূর্ণ মামলাগুলোর জন্য আমাদের একটা স্পেশাল কমিটি থাকে, তারা এগুলার পুঙ্খানুপুঙ্খানুরূপ যাচাই করে যে কেউ বাদ গেল কিনা, অথবা যারা আসলে এটার সাথে জড়িত নেই তাদের জন্য অন্তর্ভুক্ত না হয়। তো সব কিছু বিবেচনা করে আমরা বলতে পারি মনে হয় যে কিছুদিনের ভিতরে মামলাটা হয়তো আমরা চার্জশিট হয়ে যাবে। জেলা প্রশাসক জানান ক্ষতিগ্রস্ত বাড়িটি পুনর্নির্মাণের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে। এলজিডির ইঞ্জিনিয়ার সাহেবের সাথে সমন্বয় করে আমরা এটার এস্টিমেশনের জন্য এলজিডিতে পাঠিয়েছি। তারা একটি এস্টিমেশন পাঠিয়েছে এবং আমরা সেটি মন্ত্রণালয়ে প্রেরণ করেছি। দ্রুত মামলার নিষ্পত্তি, ক্ষতিপূরণ এবং শিল্পকর্মে ফিরতে সবার সহযোগিতা চান শিল্পী মানবেন্দ্র ঘোষ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বাংলাদেশের মুক্তিযুদ্ধের চিত্র ধারণ করা ভারতীয় আলোকচিত্রী রঘু রায় মারা গেছেন। নয়াদিল্লির একটি বেসরকারি হাসপাতালে মারা যান তিনি। মৃত্যুর সময় তার বয়স ছিল 83 বছর। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় বিদেশি আলোকচিত্রীদের মধ্যে রঘু রায় ছিলেন অন্যতম গুরুত্বপূর্ণ নাম। জীবনের ঝুঁকি নিয়ে যুদ্ধকালীন বাংলাদেশে প্রবেশ করেন গুণী এই শিল্পী। 1971 সালের যুদ্ধ ও শরণার্থীদের দুর্দশা তুলে ধরার জন্য ভারত সরকার তাকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করেন। তার ক্যামেরায় তোলা মুক্তিযোদ্ধাদের লড়াই, বিজয়ের পর দেশে ফেরা এবং পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের দৃশ্য বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ঐতিহাসিক দলিল হিসেবে বিবেচিত। 1942 সালে তৎকালীন ব্রিটিশ ভারতের পাঞ্জাবে জন্ম নেয়া রঘু রায় দ্য স্টেটসম্যান, ইন্ডিয়া টুডে সহ বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন। পবিত্র হজ পালনের ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করেছে সৌদি সরকার। দর্শনার্থী ভিসাধারী হজযাত্রীদের আশ্রয়ের ব্যবস্থা করা হলে জড়িত ব্যক্তিকে সর্বোচ্চ 1 লাখ রিয়াল জরিমানার বিধান করা হয়েছে। শুক্রবার এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ঘোষণায় বলা হয়েছে, যারা ভিজিট ভিসাধারী হজযাত্রীদের হোটেল, অ্যাপার্টমেন্ট, ব্যক্তিগত বাসভবন বা অন্য কোনো ধরনের আশ্রয়স্থলে থাকার ব্যবস্থা করবেন তাদের উপর ওই জরিমানা প্রযোজ্য হবে। এছাড়াও যারা প্রয়োজনীয় অনুমোদন ছাড়া কোনো ব্যক্তিকে মক্কা বা অন্যান্য ধর্মীয় স্থানে লুকিয়ে থাকতে সহযোগিতা করবে তাদেরও এই জরিমানার আওতায় আনা হবে বলে জানানো হয়েছে। বেশ কয়েক বছর আগে হজযাত্রীদের জন্য পৃথক হজ ভিসা চালু করেছে সৌদি আরব। এই হজ ভিসা ছাড়া দর্শনার্থী বা অন্য কোনো ভিসায় যদি কোনো ব্যক্তি হজ করতে আসেন তাহলে তা অবৈধ বলে গণ্য করে সৌদি সরকার।
চট্টগ্রামে কাল সিরিজের প্রথম টি-20তে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। ওয়ানডে সিরিজের মোমেন্টাম টি-20তেও ধরে রাখতে চায় টাইগাররা। মুস্তাফিজ নাহিদদের বিশ্রাম দেয়াতে বোলিং অ্যাটাক কিছুটা দুর্বল বাংলাদেশের। দুই তরুণ পেসার রিপন মণ্ডল, সাকলাইনের একজন সুযোগ পাবেন, সঙ্গে শরীফুল, তানজিম, সাকিব রয়েছেন। স্পিন জুটি রিশাদ, নাসুম পরীক্ষিত, ব্যাটিংয়ে লিটন, তানজিদ, হৃদয়রা ফর্মে থাকলেও সাইফের ব্যাটে রান নেই। মিডল অর্ডারে দ্রুত রান বাড়ানোর দায়িত্ব শামীমের। ওয়ানডেতে চেয়ে টি-20তে অভিজ্ঞ ক্রিকেটার বাড়িয়েছে নিউজিল্যান্ড। লেগ স্পিনার ঈশ্বধীর অন্তর্ভুক্তি শক্তি বাড়িয়েছে। দুই অলরাউন্ডার ফক্সক্রফট ও স্মিথ হবেন লাথামের তুরুপের তাস। ফিফা বিশ্বকাপ সামনে রেখে এই ছিল এখনকার সংবাদে। ধন্যবাদ সবাইকে।